দর্শক বন্ধু, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্যার নাম লুপাস। এই লুপাস আসলে কি? লুপাসের জন্য বহু মানুষ কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বোপরি মানুষ অনেক ক্ষেত্রে যখন এই লুপাস ভয়াবহ আকার ধারণ করছে, মৃত্যুর মুখেও ঢলে পড়তে হচ্ছে। কাজেই বুঝতেই পারছেন, আপনারা জানেনও যে এই লুপাস কতটা ভয়ঙ্কর, কতটা প্রাণঘাতী। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কারণ কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভ্রজিৎ রায় আমাদের সঙ্গে রয়েছেন। তার গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি এই চ্যানেলে আপনাদের জন্য। আসুন আমরা আলোচনা করব আজকের বিষয় লুপাস। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক রিউমাটোলজিস্ট ডক্টর অভ্রজিৎ রায়। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলা। আমি ডক্টর অভ্রজিৎ রায়, কলকাতায় শহরে রিউমাটোলজি প্রথম দিক থেকে প্র্যাকটিস করছি 1996 সাল থেকে, লন্ডন থেকে ফেরার পর। এবং এখন আজ 2025 হয়ে গেল। আমার প্রথমে ধারণা ছিল যে আমাদের দেশে হয়তো অতটা সংখ্যক রুগী পাবো না, বাট অবাক হয়ে দেখলাম যে আমাদের সমাজের সব শ্রেণীতে এই অসুখগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দিনকে দিন বাড়ছে। তার মধ্যে একটা মহা অসুখ হচ্ছে এসএলই বা লুপাস। সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। সিস্টেমিক কেন না, সারা শরীরে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি বিভিন্ন অর্গানে ওরা আঘাত করতে পারে। লুপাস মানে হচ্ছে ল্যাটিনে নেকড়ে বাঘ। এখন নেকড়ে বাঘ কখনো ভালো হয় না, আপনাকে ওই খাঁচার ভেতরে রাখতে হবে নেকড়েকে। আর এরিথেমেটোসাস মানে রোদে বেরোলে লাল হয়ে যাওয়া। এই যে লাল হয়ে যাওয়াটা, সাহেবরা যেহেতু তারা ফর্সা, অতএব তাদের রং বেগুনি হয়ে যায়, আর আমরা যেহেতু আমাদের গায়ের রং শ্যামবর্ণ, আমরা কালো হয়ে যাব। এর থেকে বোঝা যাচ্ছে যে এই অসুখটা কিন্তু মহিলাদের মধ্যে বেশি হয়। নর্মালি 15 বছর থেকে 45 বছর অবধি ম্যাক্সিমাম দেখা যায়, যখন একটা মহিলা তার স্কুল, কলেজ, বিবাহিত জীবন, পরিবার নিয়ে চলা, চাকরি বাকরি সবের সাথে জড়িত, ওই সময় ম্যাক্সিমাম অ্যাটাক করে। তবে জুভেনাইল লুপাস আছে যারা 16 বছরের কম, তাদেরও হয় এবং তাদের অবস্থা আরো সঙ্গীন হয়। এছাড়া বেশি বয়সেও লুপাস দেখা যেতে পারে। তাহলে প্রথম হচ্ছে এই অসুখের সাধারণভাবে কিভাবে হয়। এক হচ্ছে জ্বর, কয়েক মাস ধরে চলছে, কিছুতেই সারছে না। ডাক্তারবাবু এসে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সো আমরা বলি পাইরেক্সিয়া বা নন অরিজিন, এবং সেটা ইনফেক্টিভ নয়, এটা ইনফ্লেমেটরি, মানে প্রদাহ জনিত। এবং তারপরে সেকেন্ড হচ্ছে সিমটা, স্পেশালি ইয়াং মেয়েদের জন্য মাথা চুল পড়ে যাওয়া, মুখের ভেতরে মাউথ আলসার হওয়া বা মুখে ঘা হওয়া, গাঁটে গাঁটে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, কখনো কখনো ক্লান্তি। ক্লান্তিটা কাজ না করেও ক্লান্তি, সারাদিন মনে হচ্ছে আমি বিছানায় শুয়ে থাকি, কাজে বেরোবো না বা সংসারের কাজ করব না। এটা কিন্তু লুপাসের লক্ষণ। এছাড়া লুপাস যে কোনো অর্গান ড্যামেজ করতে পারে, বড় অর্গান। সবচেয়ে কমনলি করে কিডনি বা নেফ্রাইটিস। নেফ্রাইটিস বুঝবেন কি করে? প্রেশার বেড়ে যাবে, পায়ের পাতায় ফোলা হবে, চোখে মুখে ফোলা হবে, পেচ্ছাপের পরিমাণ কমে যাবে, হয়তো ফেনা হতে পারে, খুব খারাপ হলে একটু ব্লিডিংও হতে পারে। সেই হচ্ছে নেফ্রাইটিস, এবং সেটা প্রথম থেকেই ট্রিটমেন্ট করতে হবে, কারণ আপনি জানেন যে ট্রিটমেন্ট না করলে এর ফলাফল ভয়াবহ। নাম্বার টু হচ্ছে ব্রেন। ব্রেন কেমন না, স্ট্রোক, নার্ভের ইনভলভমেন্ট সবকিছুই লুপাসে হয়। এবং স্ট্রোকের ব্যাপারটা আমি পরে আসবো।
লুপাসের একটা অঙ্গ হচ্ছে অ্যাপলা বা অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, যেখানে রক্তের কোয়াগুলেশন প্রোফাইলটা বেড়ে যায়, অতএব রক্তটা জমাট বাঁধতে পারে। এই রক্ত জমাট বেঁধে বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হয়। তার ভেতরে যেমন ডিপ ভেন থ্রম্বোসিস বা পায়ের কাফ মাসলের থ্রম্বোসিস থাকে, লাংসের থ্রম্বোসিস যেমন থাকে পালমোনারি, ব্রেন স্ট্রোকও গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে এমনও পেশেন্ট এসছে যে বিয়ের পরে জাস্ট ব্রেন স্ট্রোক হয়েছে, তাকে আমরা লুপাস ডায়াগনোস করে তাকে কন্ট্রোল করে তারপর তাকে ভগবানের আশীর্বাদে তার সিমটমগুলো অনেক কমে যায়। পরে তার প্রেগনেন্সি হয়েছে এবং সে পেশেন্ট আসে তার ছেলে নিয়ে, এখন ছেলে বেশ মিডল স্কুলে পড়ছে। সো লুপাস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল। এছাড়া লুপাসের ব্যাপার হচ্ছে ব্রেন ছাড়া হচ্ছে অ্যানিমিয়া, একটা রক্তাল্পতা। আমাদের মহিলাদের এমনিতেই খাদ্য সচেতনতাটা কিছুটা কম, জিনিসপত্রের যা দাম, সবসময় মনের মতো মাছ মাংস ডিম পাওয়া যায় না বা কিনতে পারা যাচ্ছে না, ফলমূলেরও আগুনে দাম। অতএব পুষ্টিকর খাওয়া দাওয়া দিয়ে কিছুটা যেমন করা যায়, তেমনি আরেকটা জিনিস হচ্ছে ইয়াং লেডিসদের স্পেশালি পিরিয়ডে ব্লাড লস হয়, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আবার লুপাসে এই একটা ব্যাপার আছে, ওই অ্যান্টিবডিটা গিয়ে রক্তের কম্পোনেন্ট গুলোকে কমিয়ে দেয় বা অ্যাটাক করে, তাহলে হিমোগ্লোবিনটা কমে গেল, হোয়াইট সেল বা শ্বেতকণিকা কমে গেল, এবং আপনার প্লেটলেট কাউন্টও কমে যেতে পারে। যেমন ডেঙ্গিতে হয়, ডেঙ্গিতে মেনলি প্লেটলেট কমে, বাট লুপাসের তিনটে কম্পোনেন্টের যে কোনো তাই কমে যেতে পারে এবং ব্লিডিংও হতে পারে প্রয়োজন। এছাড়া আছে সব অর্গানে ইনভলভমেন্ট, লিভার ইনভলভমেন্টে মানে আমাদের জন্ডিস ইত্যাদি, সেটাও লুপাসের মধ্যে চলে আসবে। নার্ভের জন্য হাত পা জ্বালা, সেটা থাকতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মাঝে মাঝে ওদের গ্যাংগ্রিন, ডিজিটাল গ্যাংগ্রিন, মানে আপনাদের ছবি দেখাতে পারি পরে, যেখানে আঙুলগুলো যেমন আগুনে পুড়ে কালো হয়ে গেছে, ওই রকম কালো, মানে একেবারে গ্যাংগ্রিন হয়ে যায়। এবং সেটা প্রথম স্টেজে ধরা পড়লে ওটাকে কন্ট্রোল করা সহজ, একেবারে এগিয়ে গেলে তখন কিন্তু সার্জারির দিকে চলে যায়। এছাড়া মনে রাখতে হবে লুপাসে আরেকটা ব্যাপার হচ্ছে আরপি বা রেনোস ফেনোমেনা। ওখানে ঠান্ডা ওয়েদারে স্ক্লেরোডার্ম বা লুপাস, এই দুই অসুখে হাত পাগুলো নীল হয়ে যায়। কেন না, রক্ত সঞ্চালন ওই আঙুলে বা পায়ের আঙুলে কম হচ্ছে, অতএব ওই জায়গাগুলো প্রথমে নীলছে, পরে নেগলেক্ট করলে, আপনি ওইদিকে খেয়াল দিলেন না, তখন গ্যাংগ্রিন হয়ে গেল, পুরো কালো। সেই জন্য আমরা অলওয়েজ বলি লুপাস পেশেন্টে, স্পেশালি ঠান্ডা ওয়েদারে, আপনার বাড়ির মধ্যে বা বাইরে চেষ্টা করবেন মোজা বা হাতে গ্লাভস পরে থাকতে। স্পেশালি যখন ঠান্ডা জলের কাজ করছেন তখন সাবধানে করতে। যদি গরম জল মিশিয়ে করতে পারেন সবচেয়ে ভালো, যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে যাতে হাত পায়ের বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না হয়। এছাড়া চলে আসছে স্কিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের মেয়েদের কাছে মুখশ্রীতে যদি একটা কালচে ছাপ পড়ে যায়, চুল পড়ে যায়, তারপরে মুখে হয় একটা বাটারফ্লাই র্যাশ, মানে প্রজাপতির মতো একটা বেগুনি এইটা র্যাশ বেরোয়, চামড়ায় দাগ, সারা বডিতে দাগ বেরোতে পারে বিভিন্ন রকমের, এবং মাথাতেও দাগ বেরোতে পারে, স্কারিং। এখন সেইগুলো দিয়ে আমাদের স্কিন স্পেশালিস্ট ভাইয়েরা কিন্তু ভালোই দেখে, মানে তাদের দেখতেই হয় এবং আমাদের খেয়াল রাখতে হয়। লুপাসের যে শুধু লুপাস থেকে নয়, লুপাসের ওষুধের সাইড এফেক্টেও, হাইড্রক্সিক্লোরোকুইনের সাইড এফেক্টেও গায়ের রংটা একটু কালো হতে পারে। সেই জন্য এবার আমরা চলে যাচ্ছি আরেকটা দিক, ইনফেকশনের প্রতি বা সংক্রমণের দিকে ঝোঁক। এদের শরীরের দুর্বলতা প্রচন্ড, অতএব এরা চট করে ইনফেকশন, হাঁচি সর্দি কাশি, পেচ্ছাপে জ্বালা ইত্যাদি পিক আপ করে নেয়। ফলে তাদের একটু সচেতন থাকতে হবে। কোনো ছোঁয়াচে রোগীর কাছ থেকে হাঁচি সর্দি কাশি
বা ভাইরাল ইনফেকশন বা ইউরিন ইনফেকশন এইগুলো যাতে না হয়। এরপর চলে আসছে আমাদের ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনের ব্যাপার হচ্ছে আমরা করব রুটিন ব্লাড। কেন? ওই তিনটে কম্পোনেন্ট, লাল কণিকা, শ্বেত কণিকা এবং প্লেটলেটস, যে কোনো একটা বা তিনটেই কম হতে পারে। ইএসআর সেই জন্য হাই হবে। আমাদের সিআরপি বলে একটা জিনিস আমরা পরিমাপ করি, কিন্তু সেটা সাধারণত নর্মাল থাকে, কারণ ওটা লিভার থেকে উৎপন্ন হয়, ওটা খুব একটা বাড়ে না। যদি না লুপাসে হার্ট লাংস অ্যাটাক করে। হার্ট লাংসে হলে হার্টে পেরিকার্ডিয়াল ইফিউশন বা হাড়ে জল, এবং লাংসে হলে প্লুরাল ইফিউশন, প্লুরেসি, যেমন টিবিতে হয় বা ওই রকম ইফিউশন হতে পারে। বা লাংসে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, মানে লাংসটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেইটা হতে পারে। সো ওইগুলো ক্ষেত্রে কিন্তু সিআরপি বাড়ে, আদারওয়াইজ লুপাসে সিআরপিটা কমই থাকে। আমরা তাহলে বুঝবো কি করে যে এ লুপাস ভালো আছে না মন্দ আছে? একটা কথা বলে রাখি, পুরুষদেরও লুপাস হয়, কিন্তু 9টি মহিলার হলে 1টি পুরুষের হবে। কিন্তু যাদের হবে তাদের কিন্তু অবস্থা অনেক সময় মহিলাদের থেকেও সঙ্গীন হতে পারে। এছাড়া আমাদের মনে রাখতে হবে কিছু কিছু ইনভেস্টিগেশন, যেটা বলছিলাম, লিভার ফাংশন টেস্ট লাগবে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম লাগবে, কারণ কিডনি ইনভলভমেন্ট ইজ কমন। এরপরে হচ্ছে আমাদের সুগার বাড়তে পারে, কারণ স্টেরয়েড মাঝে মাঝে দিতে হয়, ইত্যাদি। এছাড়া ইউরিন ফর রুটিন অ্যান্ড এসিআর, মানে পেচ্ছাপটা দিয়ে আমরা পেচ্ছাপে ফেনা হচ্ছে কিনা দেখব, প্রোটিন বা পুষ্টিটা আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা দেখব, এবং স্পেশালি খেয়াল রাখবো যেসব পেশেন্ট ব্লাড প্রেশার বেড়ে গেছে তাদের নেফ্রাইটিস আছে কিনা। ঠিক আছে? এছাড়াও চোখের ভেতরে রেটিনোপ্যাথি হয়, রেটিনার প্রবলেম হতে পারে, চোখের মনি ড্রাই হতে পারে বা সিক্কা। এগুলো সবই, মানে লুপাসে এমন কোনো অর্গান নেই যেটা আঘাত করতে পারে না। অনেকটা ডায়াবেটিসের মতো, কিন্তু ডায়াবেটিস থেকে ভয়ঙ্কর, কারণ কন্ট্রোল না করলে পরিণতি মারাত্মক। এখানেই স্যার চিকিৎসার প্রসঙ্গে আসার আগে একটা বিষয় বলবো। আপনি যেমন লক্ষণের কথা বললেন, কি কি সিমটমস দেখা যায়, তারপর আপনি বললেন যে লুপাস হলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং শারীরিক কি কি সমস্যা হতে পারে। এইখানে যে প্রশ্নটা আসে যে লুপাস কেন হয়, তার কারণটা কি মূলত? লুপাস হচ্ছে অটোইমিউন ডিজিজ, যেখানে আমাদের দেখবেন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের হচ্ছে, কিন্তু একেবারে দিন দরিদ্র ছেলে মেয়ে যারা ঝুগ্গি ঝোপড়ি থেকে বেরোচ্ছে তারা কিন্তু চট করে লুপাস হবে না। তারা একেবারে হলে কি, তারা রাস্তার ধুলো খাচ্ছে, মাটি খাচ্ছে প্রথম 3 বছর জীবনের মধ্যে। ফলে দরিদ্র জনসাধারণের মধ্যে, বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার ইজ হাই, কিন্তু আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এখন 1টি কি 2টি ছেলে মেয়ে, আমরা অতিরিক্ত তাদের আবদার করি, তাদের গার্ড করে চলি, অথবা এই বাচ্চাগুলোর ইমিউনিটিটা 3 বছর মধ্যে ম্যাচুরিটি হয় না। ফলে সে পরের জীবনে, তারা কলেজ লাইফ থেকে বা তারপরে তাদের এই ইমিউনিটিটাই মানে বিকৃত হয়ে গিয়ে তাদের শরীরকে অ্যাটাক করে। ইটস অ্যান অটো ইমিউন ডিজিজ, যেখানে আপনার ডিফেন্স বা শরীর যেটা প্রতিরোধ ক্ষমতা সেটা ভুল করে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাটাক করছে। ব্রেনের দুটো দিক আছে, লুপাসের অনেক দুটো দিক আছে। একটা হচ্ছে ফ্র্যাঙ্ক সাইকিয়াট্রি, মানে মানসিক ডিপ্রেশন, সব রকমের প্রবলেম হতে পারে। আবার নিউরোলজি, মানে নার্ভের দিক দিয়ে স্ট্রোক ইত্যাদি কমন। তার ভেতরে দুটো দিক আছে, লুপাস এনকেফালাইটিস বা সেরিব্রাইটিস বলবো আমরা, সেরিব্রাইটিস বা ব্রেনের প্রদাহ, সেটা হতে পারে। আর তাছাড়া ওই আরেকটা লুপাসের অঙ্গ বললাম অ্যাপ্লা সিন্ড্রোম বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, যেখানে রক্তটা চট করে জমাট বেঁধে যায়, সেটা ব্রেনের মধ্যে হলে অবভিয়াসলি স্ট্রোক হওয়ার সুযোগ থাকবে। তাহলে স্যার কখন কিভাবে বুঝবে একজন রোগী যে এবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কখন কোন উপসর্গগুলো শরীরে দেখা দিলে প্রাথমিকভাবে তখনই তৎক্ষণাৎ সে চিকিৎসকের কাছে যেতে পারবে? আচ্ছা,
সবচেয়ে কমন হচ্ছে জ্বর, যেটা অ্যান্টিবায়োটিকে কমছে না, 2-3 সপ্তাহ, 1 মাস বা তার বেশি। নাম্বার 2 হচ্ছে এই যে সিমটমগুলো, মাথা চুল পড়ে যাওয়া, মুখে ঘা, অসম্ভব ক্লান্তি, গাঁটে ব্যথা, মাংসপেশির ব্যথা। এটা প্রথম প্রথম ভাইরাল বলে চালানো হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে লুপাস। তারপরে হচ্ছে আপনার এই মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট, যেমন কিডনি, ব্রেন, লিভার, অ্যানিমিয়া, সবকিছু মিলিয়ে আপনাকে এক একটা ডিপার্টমেন্টে যাবে লুপাস। কখনো মেডিসিনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কিছু লুপাস থাকবে। কেউ ডার্মাটোলজির কাছে গেছে চামড়ার জন্য, কেউ নিউরোলজির কাছে ব্রেনের প্রবলেম নিয়ে গেছে, এবং তারপরে তারা ডায়াগনোজড হয়েছে। কেউ জন্ডিস নিয়ে যাচ্ছে, লুপাস হেপাটাইটিস নিয়ে। তো এই রকম করে বিভিন্ন জায়গায়, নেফ্রাইটিস তো হবেই, যেখানে আপনার নেফ্রোলজি ডিপার্টমেন্ট। তো প্র্যাকটিক্যালি মেডিসিনের প্রত্যেকটা ব্রাঞ্চে লুপাসের কিছু কিছু পেশেন্ট প্রেজেন্ট করবে। সব কিছু কিন্তু একসঙ্গে প্রেজেন্ট করবে না, এটা ইম্পর্টেন্ট টু নো আর কি। হ্যাঁ, একেবারে। এবার আমরা আসবো স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা। যখন একজন লুপাস আক্রান্ত রোগী আপনাদের কাছে আসছেন, তার প্রাথমিকভাবে একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত চিকিৎসাটা কিভাবে হবে একটু যদি ধাপে ধাপে আপনি বলেন। প্রথম কথা হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। আমাদের অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আছে, পিডিয়াট্রিক ভ্যাকসিনেশন আছে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, কোভিড কালে আমরা কোভিড ভ্যাকসিনও দিয়েছি, কারণ এদের ইনস্পাইট অফ ইমিউনিটি প্রবলেম ওদের বেশি লাগে। তারপরে আপনার নিউমোকক্কাল ভ্যাকসিন আছে 2 টাইপের, প্রেভনা 13 আর নিউমো 23। এইটা দিয়ে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা নিউমোকক্কাল নিউমোনিয়াটা আটকাবার চেষ্টা। তো প্রাথমিক হচ্ছে এটা। সবচেয়ে বড় হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি, আল্ট্রাভায়োলেট লাইট, অতি বেগুনি রশ্মি, ওটাকে আটকাবার জন্য সানস্ক্রিন ইউজ করা। এবং সানস্ক্রিনটা গ্রীষ্মকালে বেশি ইউজ হবে। কোথায় ইউজ হবে? মুখে, গলায়, হাতে, যেখানে আপনার রোদ লাগছে। আপনি রান্নাঘরে কাজ করছেন, কিন্তু কুকিং রেঞ্জ থেকেও একটু রোশনি বা আলো আসছে, সেখানে আপনি বাড়িতে নিশ্চয়ই হালকাভাবে সানস্ক্রিন মাখবেন, দিনে 3 বার করে। অবভিয়াসলি সকাল 7টা থেকে বিকেল 5টা-6টার মধ্যে, তারপর তো সূর্য ডুবে যায়। তারপর আমি ইচ্ছে করলে ময়শ্চারাইজিং ক্রিম মাখতে পারেন, কারণ চামড়াটা, ত্বকটা ড্রাই হয়ে যায়। এছাড়া হচ্ছে আপনাকে চলে যাবে হাইড্রক্সিক্লোরোকুইন, যেটা প্রাথমিক আমাদের যদি অ্যালার্জি না থাকে বা কারো যদি চোখের প্রবলেম না হয়, খুব কম লোকেরই হয়, তাহলে কিন্তু ওটা মেইন স্টে অফ হাইড্রোকর্টিসোন। আরেকটা হচ্ছে হাইড্রোকর্টিসোনের স্টেরয়েডের ব্যাপারটা। মেজর অর্গান ইনভলভমেন্ট যেমন কিডনি, ব্রেন, নার্ভ, এগুলোতে আমরা কিন্তু হাইড্রোস্টেরয়েড দিই। এখানে স্টেরয়েড কিন্তু শর্ট টার্ম দেবো আমরা, ম্যাক্সিমাম 3 থেকে 6 মাসের মধ্যে স্টেরয়েডটা আস্তে আস্তে অফ করে দেব। এবং তাতে কি হবে না, ওই প্রচন্ড ঝড়ের ধাক্কা, একটা আয়লা বা প্রলয়, সেটা ধাক্কাটা কম খাবে অর্গানটা, সেটা ইম্পর্টেন্ট। এবং পরে যদি মেনটেন করতেই হয়, আমরা 7.5 মিলিগ্রাম প্রেডনিসোলোন বা তার কম ওষুধ দিয়ে মেনটেন করব। মানে লং টার্ম স্টেরয়েডের যে সাইড এফেক্ট, আমি মানে ব্রেস্ট প্রেশার, অস্টিওপোরোসিস, সুগার ইত্যাদি যিনি ইনফেকশনের প্রবণতা বাড়িয়ে দেওয়া, সেগুলোতে কম হবে, বেনিফিটটা বেশি হবে। আমরা স্টেরয়েড ইউজ করব, কিন্তু খুব সচেতনভাবে এবং সংক্ষিপ্ত হলেই সবচেয়ে ভালো। গাঁটেও যদি ফোলা হয়, তাহলে আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিতে পারি শর্ট টার্ম। আচ্ছা, পেইন কিলারটা ইম্পর্টেন্ট। গাঁটে গাঁটে ব্যথার জন্য যে কোনো পেইন কিলার খাওয়া চলবে না, আমাদের প্যারাসিটামল বেস্ট ওষুধই খেতে হবে, নইলে নেফ্রাইটিস হতে পারে। আর আপনি এটাও জানেন যে আমাদের খাদ্যের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি অনেক সময় অভাব থাকে। আর আমাদের ব্যবসায়িক পেশেন্টদের মধ্যে আবার B12, বিকজ যেহেতু তারা নিরামিষাশী, B12টা কম থাকে, তাদের এটা ডায়েটের মধ্যে সাপ্লিমেন্ট দেওয়া দরকার। এছাড়াও নির্ভর করবে যে সব অর্গান এফেক্টেড হচ্ছে, তাদের স্পেশালিস্টরা কিছু কিছু ওষুধ ইউজ করবে। স্টেরয়েড ছাড়াও নেফ্রোলজির লোকেরা মাইক্রোফেনয়েড, মোফেটিল, MMF, অ্যাজাথায়াপ্রিন, ট্যাক্রোলেমাস ইত্যাদি ইউজ করে নেফ্রাইটিস কন্ট্রোলের জন্য। যেমন আমাদের অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু স্টেরয়েডটা দেওয়া হয় ব্লাডটা তোলার জন্য, হিমোলাইসিস বন্ধ করার জন্য।
আচ্ছা, আর আমাদের লাংস যখন ইনভলভমেন্ট হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, তখন আমরা মাইক্রোফেনেট, মোফেটেল ইত্যাদি আমরা দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে রিটাক্সিম্যাব বলে বায়োলজিক্স ইউজ হয়, কিন্তু সেগুলো স্পেশালিস্টের উপরে ছেড়ে দেওয়া বাঞ্ছনীয়। এখানে স্যার একটা প্রশ্ন আসে, লুপাস আক্রান্ত রোগী লুপাস কি সম্পূর্ণ সারিয়ে উঠতে পারেন, নাকি সেই লুপাস সেরে উঠলেও সেটা ফিরে আসার সম্ভাবনা থাকে, বা লুপাসকে সম্পূর্ণ সারিয়ে ওঠা যায়? এই নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমার বলবো প্রফেসর ডেভিড আইসেনবার্গ, ইনি রয়্যাল লন্ডন কলেজে প্রফেসর, ইউসিএল এর প্রফেসর ছিলেন। 300 পেশেন্ট লুপাস ওনার আন্ডারে ছিল। উনি বলেছিলেন একটা কথা, 1960s আমরা যখন জাস্ট জন্মেছি বা 70s, তখন লুপাস ডায়াগনোস করা মানে 4 বছর বাদে 20% বেঁচে আছে, মানে তার মর্টালিটি এত হাই। কিন্তু 1917, 18, 19 সালে মানে ইদানিং 80% বেঁচে থাকে, ইফ নট মোর। আমার তো মনে হয় আমার অধিকাংশ পেশেন্ট ভগবানের আশীর্বাদে তারা ভালো করছে, বা অ্যাটলিস্ট তাদের আমরা কন্ট্রোল করতে পেরেছি। আর এটা ওনার বক্তব্য ডেভিড আইসেনবার্গের, যে আপনার যদি ওনার অভিজ্ঞতায় উনি দেখেছেন 1/6 অফ দ্য পেশেন্ট, মানে 17% ওই রকম জীবনে যে কোনো একটা টাইম, ওই 1 থেকে 2-3 বছরের মধ্যে লুপাসের যে ফার্স্ট যিনি এএনএ পজিটিভ হওয়া, সেটা নেগেটিভ হয়ে যায়। আবার এটা আমার চোখে দেখা, যে পেশেন্ট ভালো হলো এবং সত্যি ভালো হচ্ছে, রিপোর্ট নেগেটিভ এসে গেছে, আমি একটু খেয়াল রাখছি যে ব্যাপারটা ফিরে আসে কিনা, দেখলাম না, হ্যাঁ একটা স্ট্রেস ব্যাপার হলো পরিবারে, ধরুন একটা মেয়ের বিয়ের গন্ডগোল, কিছু একটা, পাট করে আবার অসুখটা ব্যাক করলো। তার মানে কি, প্রবণতাটা থাকছে, কিন্তু খুব ভালো লাগ থাকলে 6 জনের মধ্যে 1 জনের 2-3 বছরের জন্য অন্তত এই নেটা নেগেটিভ থাকতে পারে, কিন্তু সে কিন্তু একটা নিয়মের মধ্যে চলবে। তার মানে সে চড়া সূর্য না লাগা, এটা ইম্পর্টেন্ট, কারণ আপনি সমুদ্রের ধারে গেলেও চড়া সূর্য লাগবে, আপনি দার্জিলিং বা মুসুরির মতো উপরে জায়গায় গেলেও লাগবে, কারণ আল্ট্রাভায়োলেট লাইট ওখানে বেশি, অল্টিটিউডটা ভাই যত হবে, সে সব দিক দিয়ে বিচার করে যদি করেন। আর এটাও ঠিক, আমাদের যেহেতু লেডিসটা বেশিরভাগই ইয়াং লেডিস, মানে আপনি ধরুন 15 থেকে 45-এর মধ্যে প্রেগনেন্সি হতে পারে এবং হবে যদি ডিজিজটা কন্ট্রোল করা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা আমার নাইটিঙ্গেলে যখন বসছি, এটা প্রায় 15 বছর আগে, তখন একজন বোরখা পরা ভদ্রমহিলা এলেন, একটা ফুটফুটে বাচ্চা। দেখলাম বাচ্চাটার কনজেনিটাল হার্ট ব্লক, কারণ ছোটবেলা থেকে, জন্ম থেকে সে পালস রেট 60 নিয়ে ঘুরছে। তখন আমরা ইনভেস্টিগেট করে দেখলাম ওর এসএলই আছে বা লুপাস আছে, এবং ভদ্রমহিলা অবভিয়াসলি জানেন না, খুব কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, তা ওনাকে কন্ট্রোল করা গেল। এখন এদের বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে লিথিয়াম ব্যাটারি ফর লাইফ, লিথিয়াম পেসমেকার, সেটা অবভিয়াসলি বোধহয় অ্যাফোর্ড করতে পারেনি, কিন্তু ডিজিজটা কন্ট্রোল করার পরে উনি চলে গেলেন। 4 বছর বাদে একটা সুস্থ শিশু নিয়ে উনি এলেন, কমপ্লিটলি নর্মাল। তো কেউ যদি বলে যে লুপাসে প্রেগনেন্সি হয় না, এটা ভুল, খেয়াল রাখতে হবে, কিন্তু প্রেশার ডিজিজ যদি কন্ট্রোল থাকে তাহলে মা বাবা আশা করতেই পারে। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লুপাসটা এড়ানোর জন্য সাধারণ মানুষ কি করতে পারেন? আপনি বলছেন যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে এই প্রবণতাটা বেশি থাকে লুপাসে আক্রান্ত হওয়ার, তাহলে এটাকে এড়ানোর জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি? বাচ্চাদের বাইরে ছোটবেলা হামাগুড়ি দিতে দাও, তাদের পেটে একটু ধুলো যাক, তারা বাইরে গিয়ে পরে তাদের বন্ধু বান্ধবদের সাথে খেলবে, মোবাইল নিয়ে বসে না থেকে, সেটাতে বেটার হবে, আই অলওয়েজ বিলিভ। আর টিকি বা এটা পিডিয়াট্রিশিয়ানরা যেন বাচ্চাদের প্রতিষেধক যত টিকি আছে ঠিক টাইমে দেয়। পুষ্টিটা যদি ভালো হয়, বডির নিউট্রিশন ভালো হলে ডিফেন্স ভালোই হবে। সে চট করে ওটা কিছুটা কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে এদের লুপাস থাকে, খুবই কম, বেশিরভাগ সময় কিন্তু এটা
আমাদের বিচক্ষণতার অভাব বলতে পারি, সেটার জন্যই আমাদের ছেলে মেয়েদের মধ্যেও হয়, এটা আমাদের মধ্যেও হয়। ঠিক আছে। একেবারে অর্থাৎ দর্শক বন্ধু, লুপাস একটা ভয়ঙ্কর রোগ আপনারা জানেন, কিন্তু এর থেকে কি করে বাঁচবেন, সাবধানতা কি কি, লক্ষণ কি কি, প্রাথমিক উপসর্গ কি কি, কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং লুপাস আক্রান্ত একজন রোগী কিভাবে সুস্থ জীবনে ফিরবেন, যাবতীয় পরামর্শ কিন্তু ডাক্তারবাবু দিলেন। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনারা সুস্থ থাকুন, লুপাসকে হারিয়ে অচিরেই সুস্থ জীবনে ফিরুন এবং আপনার আত্মীয় পরিজন বা পরিচিত কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাদের কাছে ডাক্তারবাবুর গুরুত্বপূর্ণ পরামর্শ পৌঁছে দিন এই ভিডিওর মাধ্যমে। আজকের জন্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।